I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বলিউড সুপারস্টারকে নিয়ে আমার কিছু বক্তব্য রাখবো, মানে তার রাইজ অ্যান্ড ফল নিয়ে এবারে আমি আমার অ্যানালিসিস পেশ করব। তো সেই বলিউডের সুপারস্টারকে আপনারা সবাই চেনেন, আপনারা সবাই রাজীব ভাটিয়ার সঙ্গে পরিচিত। হ্যাঁ, রাজীব ভাটিয়া। তবে সিনেমায় কিন্তু সে নিজের এই নামটাকে ব্যবহার করে না, তার সিনেমাতে নাম হচ্ছে অক্ষয় কুমার। আর সে অক্ষয় কুমার এই নামটা সে কোথা থেকে ডেরাইভ করেছে সেটাও বলছি। ওই অক্ষয় কুমার একটা সিনেমা ছিল আজ, ঠিক আছে, ওই সিনেমাতে আর কি অক্ষয় কুমারের প্রথম অ্যাপিয়ারেন্স ছিল কয়েক সেকেন্ডের। সেখানে একজন মার্শাল আর্টিস্টের আর কি রোলে তিনি ছিলেন। তো সেই আজ সিনেমার হিরো ছিলেন কুমার গৌরভ। তো আর কি কুমার গৌরভ তার নাম, ওই হিরোটার, যে আর কি রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরভ। আর তার ক্যারেক্টারের নাম ছিল অক্ষয়। তো সেখান থেকে আর কি আমাদের রাজীব ভাটিয়া উনি ঠিক করলেন যে তিনি আর কি তার নামটাকে অক্ষয় কুমার রাখবেন। কেন তখন অনেকেই আর কি এই কুমার নামে প্রচুর আর কি লোক বলিউডে কাজ করছিল, প্রত্যেকে আর কি নিজের নামের পাশে একটা কুমার লাগিয়ে দিচ্ছিলেন তখন বলিউডে। এই যেমন কুমার গৌরভ, তাছাড়া আরও আছে প্রচুর কুমার রয়েছে, সঞ্জীব কুমার রয়েছে, মনোজ কুমার রয়েছে, আর প্রচুর এরকম কুমার রয়েছে। প্রত্যেকে নিজের নামের পাশে আর কি কুমার লাগিয়ে তখন বলিউডে কাজ করছিলেন। তো অক্ষয় কুমারও এরকম কিছু একটা সুযোগ খুঁজছিলেন। তো তিনি সেই সুযোগটা আর কি কুমার গৌরভকে দেখে পেয়ে গেলেন আজে। তো ঠিক আছে, আজ দিয়ে আর কি তার কি মানে প্রথম বলিউডে অ্যাপিয়ারেন্স ছিল। তারপরে তার ডেবিউ সিনেমা হয়েছিল সৌগন্ধ। তবে সৌগন্ধের আগেও ঠিক আছে তিনি একটি সিনেমার শুটিং করছিলেন, আর সেই সিনেমাটা ছিল প্রমোদ চক্রবর্তীর ডিরেক্ট করা দিদার। কিন্তু সেই দিদার সিনেমাটা আর কি রিলিজ হতে অনেক দেরি হয়েছিল, অনেক সময় লেগেছিল। এই জন্য তার আর কি প্রথম যে সিনেমাটা রিলিজ হয় সেটা ছিল সৌগন্ধ। তো আর কি আস্তে আস্তে সৌগন্ধ, দিদার এই ধরনের অনেক সিনেমা করলো। তার মধ্যেখানে কটা বিগ্রেড ছবিও করেছিল যেগুলো একেবারেই চলেনি। তখন তার প্রথম হিট ছবি এলো খিলাড়ি বলে 92-তে তার প্রথম হিট সিনেমা হলো খিলাড়ি। আর অক্ষয় কুমারকে তখন মানে যেহেতু মার্শাল আর্টিস্ট ছিল নিজে, যেহেতু একটা মার্শাল আর্টিস্ট, সেহেতু তাকে মানে অ্যাকশন অবতারে দারুণ মানিয়েছিল। তো মানে তখন 90s একটা খুবই নাম করা একটা অ্যাকশন হিরো হিসেবে আর কি অক্ষয় কুমার এস্টাবলিশ হলো। তবে তার আর কি প্রথম বড় সুপারহিট ছবি ছিল ম্যাক খিলাড়ি তুয়া নারী। ওটার পর থেকে আর কি অক্ষয় কুমার বিশাল বড় একটা অ্যাকশন হিরো হিসেবে আর কি সে এস্টাবলিশ হয়েছিল। অক্ষয় কুমারের সঙ্গে তখন আর কি তার কম্পিটিটর্স হিসেবে ছিল সুনীল শেট্টি আর অজয় দেবগন, তারাও অ্যাকশন হিরো ছিল। তাছাড়া তখন খানদের যুগ, তখন খানসরাও আর কি বেশ ভালো রকম কম্পিটিশন দিচ্ছিল। তো এতগুলো অ্যাক্টার্সদের মধ্যে তাছাড়া আরও প্রচুর নতুন ডেবিউটান্স, আরও নতুন নতুন অ্যাক্টার্সরা তখন আর কি 90s সিনেমা করে যাচ্ছিলো। এই যেমন রনিত রয়, অবিনাশ বাধবন, তারপরে বিবেক মুশরন, আরও অনেকেই। কিন্তু অক্ষয় কুমার আর কি তাদের মধ্যে ঠিক স্ট্যান্ড আউট করে গেছিলো অ্যাজ অ্যান অ্যাকশন হিরো, ও এস্টাবলিশ হয়ে গেছিলো। তো তারপর থেকে অক্ষয় কুমার সমানে পর অ্যাকশন ছবি করে গেছে। আর বেশিরভাগ সব অ্যাকশন ছবিতে আর কি তার একটা খিলাড়ি বলে একটা তার ফ্র্যাঞ্চাইজিও রয়েছে, ম্যাক খিলাড়ি তুয়া নারী। তারপরে 95-এ বেরোলো তার আরেকটা সুপার ডুপার হিট ছবি সবসে বড়া খিলাড়ি। তারপরে 96-এ তার বেরোলো খিলাড়িও কা খিলাড়ি, সেটা অক্ষয় কুমারের তখন সব থেকে ডেডলিয়েস্ট আর কি অ্যাকশন পারফর্ম করা সিনেমা ছিল। তার সব থেকে ডেডলিয়েস্ট অ্যাকশন সিনেমা তখন ওই সময় ছিল খিলাড়িও কা খিলাড়ি। সেটাও বিশাল বড় আর কি একটা ব্লকবাস্টার আর কি সেটা ভার্ডিক্ট পেয়েছিল। তো তারপর থেকে আর কি অক্ষয় কুমার যতগুলো খিলাড়ি ছবি করার চেষ্টা করলো, মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, খিলাড়ি 420, সেগুলো একটাও চললো না। তো আর কি 97-98-এর পর থেকে অক্ষয় কুমারের হঠাৎ করে একটা বাজে ফেজ চলে এলো। এর আগে 92-93-তে অক্ষয় কুমারের শুরুর দিকে একটা বাজে ফেজ ছিল, যখন তাকে আর কি কটা বিগ রেট ছবি সাইন করতে হয়েছিল। তারপরে যখন আর কি ওই ম্যাক খিলাড়ি তুয়া নারী, ওয়াক্ত হামারা থা এই ধরনের ছবি করে যখন অক্ষয় কুমার আবার সাকসেস দেওয়া আস্তে আস্তে শুরু করেছিলেন, তার সময় ঠিকঠাক যাচ্ছিলো। কিন্তু আবার 97-98 থেকে অক্ষয় কুমারের আর কি সিনেমাগুলো ভালোভাবে চলছিল না, বেশিরভাগই সব ফ্লপ হচ্ছিল। তো তখন আর কি
টু থাউজেন্ডেই তার একটা অ্যাকশন সিনেমা ছিল জানওয়ার, সেটা হিট ছিল। তো জানওয়ারের আগে অক্ষয় কুমারের তখন মাঝখানে খুব বাজে সময় যাচ্ছিল। তার মানে সংঘর্ষ বলে একটা সিনেমা এসেছিল যেটার জন্য সে যথেষ্ট প্রশংসিত আর কি হয়েছিল, তার অ্যাক্টিং, সিনেমাটাও প্রশংসা পেয়েছিল, কিন্তু সেই সিনেমাটা বক্স অফিসে চলেনি। আর হ্যাঁ, তার মাঝখানে অক্ষয় কুমার কিছু আর কি রোম্যান্স ড্রামাও করছিল, যেমন তার প্রথম রোম্যান্স ড্রামা ছিল 94-এ, ইয়শ রাজের আন্ডারই ছিল, ইয়ে দিল লাগি। ওই সিনেমাটা দারুণ চলেছিল। তারপরে 97-এ আর কি অক্ষয় কুমারকে ইয়শ রাজ আবার অ্যাপ্রোচ করেছিল দিল তো পাগলের ছবিটার জন্য। অক্ষয় কুমারের আর কি সেখানে একটা এক্সটেন্ডেড কেমিও ছিল। তবে ইয়শ রাজের সঙ্গে অক্ষয় কুমারের পাঙ্গা হয়ে গেছিলো তখন, বিকজ যশরাজ চোপড়া অক্ষয় কুমারকে একটা পয়সাও দেয়নি। তাকে বলেছিল যে তুমি যে আমাদের কোম্পানিতে কাজ করেছো এটাই তোমার সব থেকে বড় পাওনা, তাই তোমাকে পয়সা দেবো না। তো তারপর থেকে অক্ষয় কুমার আর কি 11 বছর যশরাজের সঙ্গে আর কোনো কাজই করেনি, সেটা অন্য কথা। তো তার অ্যাকশন ছবিগুলো তখন একদম চলছে না 97-এর পর থেকে, খুব বাজে অবস্থা। তো তখন অক্ষয় কুমারের দরকার ছিল একটা সুপার হিট ছবির, তাছাড়া তার কিছু আর কি চেঞ্জের দরকার ছিল। তো তখন সে কী করলো, কমেডিতে সুইচ করে গেল। যদিও তার আর কি প্রথম কমেডি ছবি ছিল মিস্টার মিসেস খিলাড়ি, মানে অ্যাকশন কমেডি ছিল, কিন্তু তার প্রথম আউট অ্যান্ড আউট কমেডি হিসেবে আর কি বেরিয়ে এলো হেরাফেরি, প্রিয়াদর্শনের ডিরেকশনে। তো ওটা অক্ষয় কুমারের ক্যারিয়ারে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হিসেবে এস্টাবলিশ হলো। অক্ষয় কুমারকে একটা খুব ভালো আর কি কমিক টাইমিংয়ের জন্য লোকেরা জানতে শুরু করলো। তো এই হেরাফেরি ছবিটা শুধু অক্ষয় কুমারের ক্যারিয়ারেই না, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালের ক্যারিয়ারেও যথেষ্ট একটা ইম্পর্টেন্ট সিনেমা। তার আগে পরেশ রাওয়ালকেও আপনারা সবাই ভিলেনের চরিত্রে দেখেছিলেন, পরেশ রাওয়ালকেও সবাই কমেডিয়ান হিসেবে চিনলো। আর অক্ষয় কুমারও যে খুব ভালো কমেডি করতে পারে এটা সবাই জানলো। তো তারপর থেকে অক্ষয় কুমার দেখবেন পর পর আর কি কমেডি ছবি সাইন করলো, মানে তারপর থেকে অক্ষয় কুমার অ্যাকশন করা অনেক কমিয়ে দিয়েছিল। তো 2003-04-এর পর থেকে তো অক্ষয় কুমার অ্যাকশন করা একেবারে বন্ধই করে দিয়েছিল বলতে গেলে। তারপর থেকে শুধু পর পর আর কি কমেডি ছবি করে গেছে। ওই যেমন একটা করেছিল না, ওই একটা মনে পড়ছিল না, আবারা পাগল দিওয়ানা করেছে, মুঝসে শাদি করোগি, গরম মশালা, ভাগম ভাগ, এই ধরনের কমেডি ছবি অক্ষয় কুমার প্রচুর করে গেছে 2000-এ। আবার ফির হেরা ফেরি এসেছিল। আর তারপরে 2007-এ অক্ষয় কুমারের পরপর 4টে আর কি ছবি বেরিয়েছিল, 4টে ছবি সুপারহিট। নমস্তে লন্ডন, হে বেবি, ওয়েলকাম, ভুল ভুলাইয়া। তো সেগুলো, হ্যাঁ, নমস্তে লন্ডন ছিল রোমান্টিক ড্রামা, কিন্তু বাকি 3টে ছিল কমেডি। তো অক্ষয় কুমার বেশিরভাগই সব কমেডি ছবি করে যাচ্ছিল, মাঝখানে কিছু রোম্যান্স ড্রামাও করছিল, সেগুলো মানে চলছিল না এরকম ছিল। যেমন প্রথম দিকে এক রিশতা, দ্য বন্ড অফ লাভ, সুপারহিট ছবি ছিল। তার মধ্যে কোনো আরও কিছু আর কি রোম্যান্টিক ছবি করেছিল, সেগুলো আর কি চলছিল না, বেওয়ফা চলেছিল। কিন্তু অক্ষয় কুমার বেশিরভাগই মানে কনসেন্ট্রেট করছিল কমেডি সিনেমায়। তো তার কমেডি তখন খুব ওয়ার্ক করছিল। তো 2008-এও অক্ষয় কুমার সিং ইজ কিং, ওটাও ব্লকবাস্টার ছবি ছিল। তো আর কি 2009 থেকে অক্ষয় কুমারের আবার একটা রাফ প্যাচ চলে এলো। 90s-এ অক্ষয় কুমার সমানে অ্যাকশন করে গেছিলো। 90s-এর এন্ডে অক্ষয় কুমারের দেখবেন অ্যাকশন ছবিগুলো আর চলছিল না, লোকেরা বোর হয়ে গেছিলো, তারপর কমেডিতে সুইচ করে গেল। তো তারপর 2000-এ অক্ষয় কুমার ঠিক আছে পর পর কমেডি ছবি আর কি সে করে গেছিলো, সাকসেসফুল ছিল সেগুলো প্রত্যেকটাই। আর বছরে 4-5টা করে ছবি, 6টা করে ছবি, মানে অক্ষয় কুমার এটা চিরকালের নর্ম ছিল। 90s-এ তো অক্ষয় কুমার 11টা-12টা করে ছবি করতো। আর 1994 যে বছরে অক্ষয় কুমার আর কি ম্যায় খিলাড়ি, তুয়া নারী, মোহরা, সুহাগ, এই ধরনের আর কি হিট ছবিতে আর কি সে ছিল, সেই বছর অক্ষয় কুমারের 11টা ছবি রিলিজ হয়েছিল, 11 ফিল্মস। মানে এক মাসে অক্ষয় কুমারের একটা ছবি। যদিও 80s 90s-এ মানে হিরোদের 15-16টা করে ছবি থাকার কোনো ব্যাপার ছিল না, মানে কোনো এমন ব্যাপার ছিল না, প্রত্যেকটা হিরোরই 7-8টা করে ছবি, 9টা করে ছবি তখন বেরোতোই না হয়, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু 2000-এও অক্ষয় কুমার 4টে-5টা করে ছবি প্রত্যেকটা ইয়ার করে গেছে। আর 2007-এ তো ওর পরপর 4টে ছবি সব হিট ছিল। 2008-এও মানে ওর একটা দুটো ছবি খুব বড় হিট ছিল, সিং ইজ কিং, ওই যেমন ওর টাশনটা তখন চলেনি, ওটা ফ্লপ ছিল। কিন্তু 2009 থেকে অক্ষয় কুমারের আবার একটা বাজে আর কি তার সময় শুরু হলো। চাঁদনি চোখ টু চায়না, একটা খুব বড় বাজেটে করা একটা অ্যাকশন কমেডি ছবি, ডিরেক্টর নিখিল আদবানি, বক্স অফিসে একেবারে সুপার ফ্লপ, ডিজাস্টার। তো অক্ষয় কুমারের আবার খারাপ সময় চালু হলো।
অক্ষয় কুমারের কমবক্ত ইশক, এটা থেকে আশা করা হয়েছিল যে একটু ভালো বিজনেস করবে, কিন্তু ওটাও খুব একটা ভালো বিজনেস করেনি। অক্ষয় কুমারের দে দনাদন, ওটাও একটা বিলো অ্যাভারেজ গ্রসার হিসেবে আর কি বেরোলো। তো অক্ষয় কুমারের 2009 সালটা খারাপ গেল। তো 2010-এ অক্ষয় কুমারের একটা ছবি হিট হয়েছিল, সেটা ছিল হাউসফুল। ওই একটা ছবি বাদ দিলে অক্ষয় কুমারের আর কোনো ছবি কিন্তু হিট হয়নি এই বছর। যেমন খট্টা মিঠা, অক্ষয় কুমারের খট্টা মিঠা অনেক বড় ফ্লপ হয়ে গেছিল। আর তাছাড়া যতগুলো ছবি অক্ষয় কুমার তখন করেছিল, 30 মার খান, ওটাও বিশাল বড় একটা মানে ফ্লপ হয়েছিল। আর তাছাড়া 2011-তে নিখিল আদবানির সঙ্গে আবার বাটলা হাউস করলো। তো ওই ছবিটা এখন আর কি টিভিতে খুব ভালো চলছে, টিভিতে এখন মানে খুব ভালো টিআরপি জেনারেট করেছে ছবিটা, কিন্তু তখন হলে একদম চলেনি। এই ছবিটা হলে একেবারে ওয়ার্ক করেনি। তো অ্যাকশন রিপ্লে, খট্টা মিঠা, চাঁদনি চৌক টু চায়না, পরপর 2009-10 সালে এরকম অনেক অগুন্তি ছবি সে করে গেছে, বছরে 4-5টা করে। দে দনাদন একটাও বক্স অফিসে বিশেষ কিন্তু ওয়ার্ক করেনি। আর তেমনই বাটলা হাউস, মানে সরি বাটলা হাউস তো না, ওটা বাটলা হাউস হলো জন অ্যাব্রামের। ওই সিনেমাটার নাম ছিল পাটিয়ালা হাউস, ইয়েস সরি পাটিয়ালা হাউস। তো পাটিয়ালা হাউস এই সিনেমাটা বক্স অফিসে একদম ওয়ার্ক করেনি 2011-তে। ওটা কিন্তু একটা বায়োপিক, মানে ওটা একটা ড্রামা ফিল্ম ছিল, স্পোর্টস ড্রামা, চললো না। তো ওই বছর অক্ষয় কুমারের আরেকটা বড় সিনেমা ছিল রোহিত ধাওয়ানের ডিরেকশনে, দেশি বয়েজ, জন অ্যাব্রামের সঙ্গে। ওই সিনেমাটাও বক্স অফিসে একদমই চলেনি। তো 2012-তে অক্ষয় কুমার তখন কি ঠিক করলো যে কমেডি ছবি চলছে না, তো আবার অ্যাকশনে সুইচ করে গেল। আর এতদিন ধরে আর কি সে অ্যাকশনটা বন্ধ রেখেছিল, কেননা আর কি সে নিজের পরিবারের কথা ভেবে বা টুইঙ্কল খান্নার কথা ভেবে সে আর কি অ্যাকশন ছবি করা তখন বন্ধ করে দিয়েছিল। তো 2012 থেকে অক্ষয় কুমার কিন্তু আবার অ্যাকশন মাসালা ছবিতে ফিরলো। আর সেই অ্যাকশন মাসালা ছবি যেটা দিয়ে অক্ষয় কুমারের আবার একটা দারুণ কামব্যাক হয়েছিল, সেটা ছিল রাউডি রাঠোর। তো রাউডি রাঠোর আর কি অক্ষয় কুমারের বিশাল বড় একটা সুপারহিট গ্রসার ছিল। আবার রাউডি রাঠোরের সঙ্গে হাউসফুল 2ও বেরিয়েছিল, মানে ওই বছর হাউসফুল 2টা অক্ষয় কুমারের সুপারহিট ছিল। তাছাড়া খিলাড়ি 786, খিলাড়ি 786টা ওটাও মোটামুটি পারফর্ম করে গেছিলো। মানে 12 বছর পর অক্ষয় কুমার আবার খিলাড়ি ফ্র্যাঞ্চাইজিতে ফিরলো। ওটা খুব ভালো হিট হয়নি, কিন্তু মোটামুটি আর কি সেটা আর কি চলেছিল। তো অক্ষয় কুমারের 2012টা খুব ভালো সময় গেছিলো, যদিও জোকার অক্ষয় কুমারের বিশাল ফ্লপ হয়েছিল, ওটাই একমাত্র ফ্লপ ছবি ছিল। বাকি অক্ষয় কুমারের সিনেমাগুলো 2012-তে কিন্তু পারফর্ম খুবই ভালো করেছিল। বছরে তখন 5টা ছবি বেরিয়েছিল আর কি। তো 2013-তে অক্ষয় কুমারের আর কি বিশেষ হিট ছিল না, যদিও বস অক্ষয় কুমারের ফ্লপ ছিল। 2014-তে আবার আর মুরুগাদাসের সঙ্গে তার হলিডে বিশাল সুপার হিট হয়েছে। মানে অ্যাকশন মশালা ছবি তখন অক্ষয় কুমার পরপর করে আছে, সেগুলো হিট হচ্ছিল। 2015-তে গব্বর ইজ ব্যাক, ওটাও অক্ষয় কুমারের হিট ছবি ছিল। তো তখন অক্ষয় কুমারের আর কি ফ্লপ দিচ্ছে, কিন্তু তখন হিট ছবিও আসছে, মানে আগের মতন অত খারাপ সময় ছিল না। কিন্তু 2016 থেকে অক্ষয় কুমার এবারে সুইচ করলো হচ্ছে প্যাট্রিয়টিক সিনেমা দিয়ে। তো প্রথম প্যাট্রিয়টিক হিট ছিল হচ্ছে এয়ার লিফট। তো এয়ার লিফট আর কি রাজা কৃষ্ণ মেননের ছবি, ওটা খুব ভালো ছবি ছিল। তো তারপর থেকে অক্ষয় কুমার আর কি নিজের পুরো ইমেজটাকে চেঞ্জ করে নিল, মানে ও আরেকটা ভরত কুমার হয়ে গেল। মানে মনোজ কুমারকে আর কি মানে বলিউডে অরিজিনালি ভরত কুমার বলা হতো, যেহেতু উনি প্যাট্রিয়টিক সিনেমা বানাতেন। তো তারপরে আবার অক্ষয় কুমার পরপর আর কি একগুচ্ছ প্যাট্রিয়টিক সিনেমা করা শুরু করলো। এই এয়ার লিফট, জলি এলএলবি 2, টয়লেট এক প্রেম কথা, তাছাড়া গোল্ড, মিশন মঙ্গল, এরকম অনেক ছবি অক্ষয় কুমার কি প্যাট্রিয়টিক ছবিগুলো তার পরপর সুপার হিট যাচ্ছে। মানে 2016 থেকে অক্ষয় কুমারের দেখবেন একটা ছবি মানে ফ্লপ যায়নি। 2016 থেকে 19 অবধি অক্ষয় কুমারের প্রত্যেকটা ছবি হয় সুপারহিট হচ্ছে, নয় অ্যাবাভ অ্যাভারেজ একটা গ্রসার হচ্ছে। যদিও সুপারহিট না হলেও অ্যাবাভ অ্যাভারেজ গ্রসার কিন্তু হয়েছে। অক্ষয় কুমারের রুস্তম বলুন, ওটাও সুপারহিট ছিল। তো তার প্যাট্রিয়টিক ছবিগুলো খুব ভালো চলছিল। হ্যাঁ, মাঝখানে এক আধটা কমেডি ছবি ট্রাই করছিলাম। অক্ষয় কুমারের হাউসফুল ফ্র্যাঞ্চাইজি, অক্ষয় কুমার কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজিটা একটা খুবই সুপারহিট ফ্র্যাঞ্চাইজি। হাউসফুলের আর কি সে 4টে আর কি সিনেমা হয়েছে, 4টি সিনেমাতে অক্ষয় কুমার ছিল, আর 4টি সিনেমাই কিন্তু সুপারহিট হয়েছে। আর তাছাড়া অক্ষয় কুমারের আরেকটা মানে ওএমজি ফ্র্যাঞ্চাইজিও রয়েছে, যে 2012-তে তার ফার্স্ট পার্ট বেরিয়েছিল, ওটাও সুপারহিট ছিল, ওটাও কমেডি ছিল। তো যাই হোক, অক্ষয় কুমার মানে ওএমজি পার্ট 2টা বেরিয়েছিল আগের বছর 2023-এ। তো যাই হোক, হাউসফুল ফ্র্যাঞ্চাইজিটা মানে ছেড়ে
ওর প্যাট্রিয়টিক সিনেমাগুলো পর পর সুপারহিট হচ্ছিল, মানে অক্ষয় কুমারকে এখন ভারত কুমার বলে লোকেরা চিনলো, আবার মনোজ কুমারের পরে ও হয়ে গেল ভারত কুমার। তো যেই লকডাউন পড়লো, ঠিক আছে, লকডাউনের পরে অক্ষয় কুমারের খালি একটাই মানে ক্লিয়ার কাট হিট ছবি এসছে, সেটা হচ্ছে সূর্যবংশী। সূর্যবংশী আপনারা সবাই জানেন, রোহিত শেট্টির কপ ইউনিভার্সে আর কি পরে সিনেমাটা, ওটা আর কি ক্লিয়ার কাট হিট হয়েছে। আর তাছাড়া OMG 2 যেটা আর কি 2023 সালে হিট হয়েছিল, ওখানে অক্ষয় কুমারের 8 থেকে 10 মিনিটের একটা কেমিও ছিল। আদারওয়াইজ অক্ষয় কুমার তারপর থেকে বললাম তো, যতগুলো সিনেমাতে আর কি লিড রোলস করে এসছে, একটাও হিট হয়নি, পরের পর ফ্লপ। আসলে ব্যাপারটি কি বলুন তো, অক্ষয় কুমার যখন একটা মানে জনরা বা একটা জনরা যখন অক্ষয় কুমার পেয়ে যাচ্ছে যে এটা কাজ করছে, তারপর থেকে সেই সেম জনরাতে সে পর কাজ করে গেছে। আর অক্ষয় কুমারের যেটা আর কি ড্রব্যাকটা হচ্ছে, অক্ষয় কুমার কিন্তু নিজের রোল নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করা কখনো চেষ্টা করেইনি। তার ধরুন একটা জনরা ক্লিক করে গেছে, সে জনরা নিয়ে সে সমানে চুটিয়ে বছরের পর বছর কাজ করে গেছে, বছরের পর বছর হয়তো কি সাকসেসও পেয়েছিল। যেমন 90s তার অ্যাকশন আফতারটা খুব সাকসেসফুল ছিল, 2000s থেকে যখন তার কমেডি আফতার হেরাফেরি, তারপর থেকে তার কমেডির সিনেমাগুলো খুব হিট হয়েছে। কিন্তু তারপর যখন তার কমেডি আফতারটা কাজ করলো না, তো তখন সে আবার অ্যাকশন হিরো রোলে চলে গেল, আবার সে মশালা অ্যাকশন ছবিগুলো করতে শুরু করে দিল রাউডি রাঠোর দিয়ে। তবে ব্যাপারটা দেখুন, রাউডি রাঠোর হোক কি বস হোক কি হলিডে হোক, এই যে অ্যাকশন ছবিগুলো অক্ষয় কুমার হিট হয়েছিল বা গব্বর, এগুলো কিন্তু প্রত্যেকটাই রিমেক ছবি ছিল। আর অক্ষয় কুমার কিন্তু চুটিয়ে রিমেক ছবি কিন্তু করে গেছিলো। বলিউডে একটা সময় ছিল যখন চুটিয়ে রিমেক ছবি কিন্তু হিটস হচ্ছিল, ঠিক আছে, 2000s হোক, 2000s অক্ষয় কুমারের অনেকগুলো কমেডি ছবি এমন এসেছিল যেগুলো রিমেক ছবি ছিল। হেরাফেরিটাই একটা রিমেক ছবি। তো এরকম প্রচুর রিমেক ছবি অক্ষয় কুমার করেছে, ভাগটাও রিমেক ছবি ছিল। তো অক্ষয় কুমার আর কি প্রচুর এরকম রিমেক ছবি, ভুল ভুলাইয়া, এগুলো সব রিমেক ছবি ছিল। এমনকি রাউডি রাঠোর, এটা তো বিক্রমার্কুরু রিমেক। আগে বলতো তখন রিমেক ছবিগুলো অক্ষয় কুমারের চলছিল। তো এই লকডাউনের পর অক্ষয় কুমার প্রায় সব রকম ছবি ট্রাই করে নিল। তার প্যাট্রিয়টিক ছবি ট্রাই করে নিল বেল বটম দিয়ে, যেটা একেবারে ডাহা ফ্লপ হয়েছে, একেবারে চলেনি। তাছাড়া অনেক রিমেক ছবিও অক্ষয় কুমার ট্রাই করলো। ওই জিগার ঠান্ডার যে রিমেক হলো বচ্চন পান্ডে, ওটা কীরকম ডিজাস্টার হয়েছে। আর তাছাড়া অক্ষয় কুমার একটা পিরিয়ড ড্রামাও মাঝখানে ট্রাই করলো, এই 2022 বেরিয়েছিল পৃথ্বীরাজ, সম্রাট পৃথ্বীরাজ। ওই সিনেমাটাও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়লো। তো অক্ষয় কুমার আর কি যাই ট্রাই করছে এখন, সবই ফ্লপ হচ্ছে। অক্ষয় কুমার আবার একটা অ্যাকশন ছবিও ট্রাই করলো, বড়ি মিয়া ছোটি মিয়া, ওটাও চললো না। তো এগুলো না চলার কারণটা কি? তো মানে আগে অক্ষয় কুমারের ড্রব্যাক সম্বন্ধে একটা কথা বলেছি, সেটা হচ্ছে কি বলুন তো, অক্ষয় কুমার খুব একটা এক্সপেরিমেন্ট কখনো করে না। মানে ও একটা ফর্মুলা, সাকসেসফুল একটা ফর্মুলা পেয়ে যায়, সেটার উপরে সে পরপর কাজ করতে থাকে। মানে নিজের লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করা বা নিজের এই বডি শেপটাকে চেঞ্জ করা, এগুলো কখনো অক্ষয় কুমার করেনি। মানে অক্ষয় কুমার ওই একই লিন বডি ফিগার নিয়ে প্রত্যেকটা সিনেমা করে গেছে। মানে নিজের হেলথের সাথে এক ফোঁটাও কম্প্রোমাইজ করেনি। ঠিক আছে, হেলথের সাথে কম্প্রোমাইজ না করা একদিকে খুবই ভালো জিনিস, মানে হেলথের সঙ্গে কারোরই কম্প্রোমাইজ করা উচিত নয়। কিন্তু এই জিনিসটা, এই ব্যাপারটা, এটা স্পোর্টসে খুব ভালো লাগে, বা ধরুন আপনি যখন আর্মিতে জয়েন করেছেন তখন খুব ভালো লাগে। অক্ষয় কুমার দেখবেন খুব আর্মি রুটিন নিয়ে খুব কথাবার্তা বলেন, যে একজন আর্মি সোলজারের মতন তার আর কি তার ডেলি রুটিন, ঠিক আছে, তা আর্মি সোলজারের মতন ডেলি রুটিন, যে ওই ভোর 3টে-4টের মধ্যে উঠে যাওয়া, আর তারপরে আর কি তারপর থেকে আর কি তার এক্সারসাইজ করা, তারপরে আর কি তার শুটিং টাইম 9টা থেকে 5টা অবধি, ওই 5টার পরে আর মানে কোনো সিনেমা সে শ্যুট করে না। মানে এই ধরনের একটা খুবই ডিসিপ্লিন তার মেনটেন করা। তো এই ডিসিপ্লিন মেনটেন করা একটা স্পোর্টস পার্সনকে খুব ভালো মানায়, বা একটা আর্মি সোলজারকেও খুব ভালো মানায়। কিন্তু সিনেমার ক্ষেত্রে এই ডিসিপ্লিনটা কতটা সুটেবল? সিনেমার ক্ষেত্রে কি খুব একটা সুটেবল? মানে অন্য যত রাজ্যের সুপারস্টার্সকে আপনি দেখে নিন, শুধু বলিউডেরই না, যে কোনো ইন্ডাস্ট্রির সুপারস্টার্সকে আপনি তুলে দেখে নিন, তারা যদি এখন এই সেম রুটিনটা ফলো করা চালু করে, তখন কি তারা দেখতে মোনোটোনাস লাগবে না?
আর তাছাড়া মোনোটোনাস লাগার আরেকটা কারণ, অক্ষয় কুমার বছরে 4-5টে করে ছবি করে যাচ্ছে। আর আজকের দিনে কিন্তু এই ফ্যাশন নেই যে বছরে 6টা-7টা করে ছবি করলে আর কি চলে যাবে। আজকের দিনে বছরে আপনি একটা ছবি করুন বলিউডে, সেটা অনেক অনেক। এটা দেখুন, এটা কোনো রিজনাল ইন্ডাস্ট্রি না। আজকাল সাউথেও অ্যাক্টার্সরা বছরে একটা দুটোর বেশি ছবি করছে না। আল্লু অর্জুনকে দেখুন, সে বছরে একটার বেশি ছবি করে না। আর বলিউড ইন্ডাস্ট্রির কথা হচ্ছে, এটা বলিউড ইন্ডিয়ার সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে যাই হয়ে যাক, যত ডিসকাশন আপনারা করে নিন, যত ডিবেট করে নিন, একটা কথা আপনাদের সবাইকে মানতে হবে, আমাদের সবাইকে মানতে হবে, সেটা হচ্ছে বলিউড হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। তো বলিউডের একটা সিনেমা, ঠিক আছে, বিশাল বড় বিজনেস করে, বিশাল বিজনেস করে। মানে লস করলেও বিজনেস কিন্তু কোটি কোটি টাকার করে। তো একজন অ্যাক্টরের মানে যা স্যালারি হয়, একটা সুপারস্টারের বিশেষ করে, সেগুলো কোটি কোটি। অক্ষয় কুমার নাকি একটা সিনেমার জন্য 100 কোটির উপর স্যালারি চার্জ করে। মানে তার সিনেমা হিট হয়নি, তা সত্ত্বেও 100 কোটির উপর সে স্যালারি পরপর পেয়ে গেছে। তো আমি এটা বুঝি না যে অক্ষয় কুমার বছরে একটা দুটো ছবি মানে করে কেন থাকতে চায় না। ও বছরে খালি পরপর 4-5টা করে ছবি করে যাচ্ছে। অ্যান্ড সবথেকে বড় আর আরেকটা বড় জিনিস, যেটা আমার খুব খারাপ লাগে, অক্ষয় কুমারের অ্যারোগেন্স। অক্ষয় কুমারের একটা হিপোক্রিটিক একটা ইমেজ তৈরি হয়ে গেছে। অক্ষয় কুমারকে সবাই আর কি বলে হিপোক্রিট। মানে হিপোক্রিট তারও একটা কারণ আছে। মানে দোগলাবাজির মানে অনেক এক্সাম্পল কিন্তু অক্ষয় কুমারকে নিয়ে রয়েছে, ঠিক আছে। মাঝে সাঝে সে বলে যে ভগবানকে বা এইসব পুজো করার দরকার নেই, মন্দিরে যাবার দরকার নেই। ঠিক ঠিক তার 1-1.5 বছর পরে সে একটা ভিডিওতে কি বলছে, যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রাম মন্দির বানাচ্ছেন, রাম মন্দিরের জন্য ডোনেশন দিন, হ্যান দিন ত্যান দিন। আর তাছাড়া অক্ষয় কুমারের নরেন্দ্র মোদীর সঙ্গে যে ক্লোজনেস, একবার নরেন্দ্র মোদীকে অক্ষয় কুমার ইন্টারভিউ করেছিল, তো সেটা নিয়েও আর কি লোকেদের মধ্যে একটা অসন্তুষ্টি একটা প্রকাশ করেছিল এটাকে নিয়েও। আর তাছাড়া অক্ষয় কুমার ভারতীয় সিনেমা করছে, প্যাট্রিয়টিক ছবি করছে, কিন্তু তার ইন্ডিয়ান সিটিজেনশিপ অনেক বছর ধরে ছিলই না, ক্যানাডিয়ান সিটিজেনশিপ ছিল। তো সেটা নিয়েও লোকেরা কম ট্রোল করেনি তাকে। তো সেগুলো তো ছিলই। তাছাড়া তার অনেক দোগলাপন্থী ব্যাপার স্যাপার রয়েছে। মানে একটা ইন্টারভিউতে একটা কথা বলছে, আরেকটা ইন্টারভিউতে তার ঠিক কন্ট্রাডিক্টরি কথাবার্তা সে বলছে। মানে একটা জায়গায় সে বলছে মন্দির মসজিদে দান ফান করার কোনো দরকার নেই, তারপরে বলছে রাম মন্দিরের জন্য আপনি পয়সা দান করুন। কি এবার কি বলুন। আর 2019-এ আমার মনে আছে একটা কোনো ইভেন্টে অক্ষয় কুমার এসে বলছে যে এসব প্রোটিন পাউডার, এসব হ্যানা ত্যানাতে বিশ্বাস করি না, জিম করে পিওরলি বডি বানাতে আমি বিশ্বাস করি, এসব প্রোটিন পাউডার দিয়ে বডি বানানো এসবে আমি ট্রাস্ট করি না। তার 1 বছর পর সে হরলিক্স প্রোটিন প্লাস এই ব্র্যান্ডটাকে সে প্রমোট করছে। আর তাছাড়া অক্ষয় কুমার একজন হেলথ আইকন হওয়া সত্ত্বে সে বিমল বলো জুবান কেসরি বিমল অ্যাড সে মাঝখানে করছিল। রিসেন্টলি অক্ষয় কুমার আর কি বিমল অ্যাড থেকে বেরিয়ে গেছে। এখন যে বিমলের অ্যাড বেরো, সেখানে আর অক্ষয় কুমারকে আপনারা দেখতে পাবেন না, উনি আর সেখানে থাকেন না, কিন্তু ওর জায়গায় আবার টাইগার শ্রফ ঢুকে পড়েছে। তো এখন বিমল অ্যাডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অজয় দেবগন, শাহরুখ খান আর টাইগার শ্রফ। যখন অক্ষয় কুমার ঢুকে পড়েছিল, খুব ক্রিটিসিজম হয়েছিল তাকে নিয়ে। তো এই সব জিনিস করে অক্ষয় কুমার নিজের ইমেজটাকেও খারাপ করেছে। তাছাড়া অক্ষয় কুমার সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সারাক্ষণ কোনো না কোনো জায়গায় অক্ষয় কুমার অ্যাভেলেবেল হয়েই যাচ্ছে। মানে সে যদি চায় তো প্রত্যেকটা মাসে, ঠিক আছে, নিজের সিনেমা হলে আর কি টেনে নিয়ে আনবেই, জোর করে টেনে নিয়ে আনবে। আর অক্ষয় কুমার মানে একটা কথা বারবার বলে যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে একটা জিনিস শিখেছিলাম। অমিতাভ বচ্চন নাকি বলেছিলেন যে কাম করতে রো, মানে কাজের যাই ফল হোক, ফলের চিন্তা না করে কাজ করে যাও। কিন্তু অক্ষয় কুমার না কনটেক্সট বোঝে না, মানে কোন কনটেক্সটে কোন কথা বলা হয় আর কোথায় কি করার দরকার সেটা তিনি বোঝেন না। আর গালাটা প্লাসে একটা ইন্টারভিউ ভারদ্বাজ রঙ্গনকে তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলছিলেন টম ক্রুজ নিজের সিনেমায় যা স্টান্ট করেন, অক্ষয় কুমার সে স্টান্ট ফান্ড করে ফেলেছে। তা সত্ত্বেও লোকেরা তাকে পছন্দ করে না, আবার টম ক্রুজকে খুব পছন্দ করে।
তো মানে খিল্লি ওড়ানোর মতন কথাবার্তা অক্ষয় কুমার সারাক্ষণ বলেই থাকেন। তাছাড়া রিমেক ছবি নিয়েও অক্ষয় কুমার অনেক খিল্লি ওড়ানো কথাবার্তা বলেছেন, যে আমি আগে যখন রিমেক ছবি করতাম আপনারা তো খুব চুটিয়ে দেখতেন, এখন আপনারা দেখেন না কেন। মানে এই অ্যারোগেন্সটা অক্ষয় কুমারের, মানে আপনার সামনে ঠিক আছে ফলাফল পরিষ্কারভাবে রাখা আছে, আপনার সামনে কারণ একদম থালাতে সাজিয়ে রাখা হয়েছে যে আজকের দিনে এইটা চলবে না, আপনার এই জিনিসটা ভালো না, আপনার ওই জিনিসটা ভালো না, কিন্তু তাও আপনি গাধার মতন কোয়েশ্চেন করে যাচ্ছেন যে আপনারা কেন নিচ্ছেন না, আপনারা দোগলাবাজি কেন করছেন, মানে অডিয়েন্সের উপরে দোগলাবাজির অ্যালিগেশন উনি লাগিয়ে দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি যে এত বড় দোগলা সেটা তিনি স্বীকার করছেন না। উনি মানে এতটা অ্যারোগেন্ট হয়ে গেছেন না, আমাদের অক্ষয় স্যার এত অ্যারোগেন্ট হয়ে গেছেন, উনি নিজের ভুলটা স্বীকারই করছেন না। মানে এইসবের পরে ওনার ইমেজ তো খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই না? উনি এটা বুঝছেন না যে এখনকার দিনে সবার বাড়িতে ইন্টারনেট অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমরা এমনি গ্যাজেট ইউজ করি না, এখন আমরা সব স্মার্ট গ্যাজেটস ইউজ করি। সবার হাতে স্মার্টফোনস চলে এসছে, সবার বাড়িতে ইন্টারনেট অ্যাভেলেবল হয়ে গেছে কম দামে। আগে একটা সময় ছিল যখন বাড়িতে ঠিক আছে সবার বাড়িতে ইন্টারনেট ছিল না, 2000s থেকে আইটি বুম হয়েছে, ইন্টারনেট বুম হয়েছে, কিন্তু সবার বাড়িতে ইন্টারনেট কি তখন ছিল? ছিল না। তো 2016-তে আর কি জিও কম দামে ইন্টারনেট এনেছে, সেটা আর কি মুকেশ আম্বানিদেরই আনা। তো তারপর থেকে সবার বাড়িতে কম দামে ইন্টারনেট চলে এসছে, এখন সবাই অরিজিনাল ছবি ঠিক আছে সব দেখতে পায়, এভরিবডি ইজ ওয়াচিং এভরিথিং। ঠিক আছে, অরিজিনাল ছবি দেখার তখন অভ্যাস ছিল না মানুষের, তখন সে চল ছিল না। এখন লোকেরা অরিজিনাল সিনেমা সেখান থেকে ডাউনলোড করে ঠিক দেখে নেয়। তো এরপরে আপনি অরিজিনাল ছবিগুলো সব রিমেক করে যাবেন পর বস্তা পচা রিমেক করে, আপনি আশা করছেন যে কেন মানে লোকেরা রিমেক ছবি দেখছে না। মানে জিগার ঠান্ডার হিন্দি ডাবড ভার্সনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এটা তেলেগুতেও রিমেক হয়েছিল, গড্ডালা কোন্ডা গণেশ, ওটারও হিন্দি ডাবড ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। তো এরপরে লোকেরা কেন বলুন তো এই বচ্চন পান্ডে দেখবে? তার উপর এত জঘন্য একটা রিমেক হয়েছে, কেন দেখবে? আর সম্রাট পৃথ্বীরাজ পিরিয়ড ড্রামা ছবি, কিন্তু এই পিরিয়ড ড্রামা ছবিতে ঠিক আছে অক্ষয় কুমারের অ্যাক্টিংয়ে আপনি কিছু মানে খাস কোনো ব্যাপার দেখতে পাবেন না। একটা পিরিয়ড ড্রামার ছবির জন্য আমরা কি দেখি যে কোনো অ্যাক্টর ঠিক আছে অনেক সময় ধরে আর কি সে ওই রোলটার জন্য প্রিপেয়ার হয়, অনেক টাইম নিয়ে সে আর কি রোলটার জন্য প্রিপারেশনস নেয়, সে নিজেকে ফিজিক্যালি ট্রান্সফর্ম করে, সে পুরোপুরি ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়। বাজিরাও মস্তানিতে রণবীর সিংকে দেখুন, রণবীর সিংয়ের কীরকম পারফরমেন্স ছিল, কত সময় নিয়ে আর কি সে ওই রোলটার ভিতরে ঢুকেছিল, নিজেকে ফিজিক্যালি ট্রান্সফর্ম অবধি করেছিল, তাকে লিন হতে হয়েছিল, সে ন্যাড়া হয়ে গেছিল, টিপিক্যাল যে ওই বাজিরাওয়ের লুকটা, পেশওয়ার লুকটা, তার জন্য অনেক সময় সে নিয়েছিল। সঞ্জয় লীলা ভনসালি অনেক সময় ধরে এই সিনেমাটা শুটিং করেছিল। তারপরে আর কি বাজরা মস্তানি কীরকম দাঁড়িয়েছে আপনারা দেখুন, বা পদ্মাবত ছবির জন্য আপনি রণবীর সিংকে দেখুন কীরকম বাল্ক আপ করেছিল নিজেকে, আর কীভাবে তার লুকস চেঞ্জ হয়েছে আপনারা সেটা দেখুন। বা অজয় দেবগনের আপনার লুকটা দেখুন তানাজিতে অজয় দেবগনের যে লুকটা ছিল সেটা কি অজয় দেবগনের বাকি সিনেমার লুকের সঙ্গে মেলে না। তো এরকম প্রত্যেকটা যে কোনো অ্যাক্টরের আপনি পিরিয়ড ড্রামার ছবি তুলে দেখে নিন, সে লুকস কি অন্য সিনেমার সঙ্গে মেলে না। প্রভাসের বাহুবলীতে যে লুকটা ছিল সেই লুকটা কি প্রভাসের অন্য ছবির সঙ্গে মেলে না। তো সেই সিনেমাটা কত সময় ধরে করা হয়েছে। চলুন বাহুবলীর কথা আমি ছেড়েও দিলাম, ঠিক আছে ছেড়ে দিচ্ছি বাহুবলীর কথা। মানে অক্ষয় কুমার ঠিক আছে যে কোনো ছবিকে 30 থেকে 40 দিনের মধ্যেই শ্যুট করা শেষ করে দেয়, আর এটা কিন্তু তার কন্ট্রাক্টে লেখাও থাকে বেশিরভাগ টাইমে যে 50 দিনে বেশি নাকি সে কোনো সিনেমাকে কমিটমেন্ট দিতেই চায় না। আর ঠিক আছে সে একটা ছবি জাস্ট শেষ করে উঠলো, তৎক্ষণাৎ অন্য আরেকটা ছবিতে সে চলে যাচ্ছে। সেই ছবি রোলের জন্য সে এক ফোঁটা টাইম নেয় না প্রিপারেশন করার জন্য, সে এক ফোঁটা টাইম নেয় না। আর এই টম ক্রুজকে নিয়ে যে বয়ানটা দিল, টম ক্রুজ যে আগের বছর যে মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 ওই ছবিটা যে রিলিজ হয়েছিল সেটা যে অ্যাকশন স্টান্ট নিয়ে যে লোকেদের মধ্যে যেটা হাইপ ক্রিয়েট হয়েছিল সেটা নিয়ে
টম ক্রুজ অনেক সময় ধরে প্রিপারেশন করছিল, 2 থেকে 3 মাস ধরে নাকি সেই অ্যাকশন স্টার্ট নিয়ে সে নিজে প্রিপারেশন করেছে। মানে প্রায় 60 বছর বয়স টম ক্রুজের, কিন্তু তার প্রিপারেশনে কোনো খামতি নেই, তার প্রিপারেশনে কোনো খামতি নেই। সে 3 থেকে 4 মাস ধরে ওই একটা সিনের জন্য সে প্রিপেয়ার করছে। বা হলিউডের যে কোনো আপনি সুপারস্টারকে তুলে ধরে দেখে নিন, যে কোনো হিরোকে আপনি দেখে নিন, যে কোনো রোলের জন্য তারা কিভাবে প্রিপেয়ার করে। ক্রিশ্চিয়ান বেল, দ্য মেশিনিস্ট সিনেমাটা সবাই দেখেছেন তো, ওটাতে দেখবেন ক্রিশ্চিয়ান বেল কীভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল। বা ইয়োয়াকিন ফিনিক্স, রিসেন্ট এক্সাম্পল, তার যে এবারে জোকার বেরোচ্ছে, জোকার পার্ট 2 বেরোচ্ছে, সে জোকারের জন্য নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছিল। বা বলিউডে এরকম এক্সাম্পলস কি কম আছে? আমির খান তো রয়েছে, তাছাড়া রণবীর কাপুরও রয়েছে, মানে ঋত্বিক রোশন অবধি গুজারিশের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিল। ঋত্বিক রোশন মানে এমনি যে সিনেমাগুলো করে, টিপিক্যাল যে সিনেমাগুলো, সেগুলো বছরে একটা কি দুটোর বেশি সে করে না। বা শাহরুখ খানও দেখবেন যে আজকাল বড় গ্যাপ নিয়ে ছবি রিলিজ করছেন। মানে 2018 অবধি শাহরুখ খানের খুব সময়, 2018তে শাহরুখ খানের খুব খারাপ সময় গেছিলো, পরপর তার ছবি 2017-18তে চলছিল না, ফ্লপ হচ্ছিল। তারপর সে 4 বছরের গ্যাপ নিয়ে 2023-এ তার পাঠান এলো, সেটা কীরকম ব্লকবাস্টার হলো। হ্যাঁ, 2023-এ তার আরও দুটো ছবি রিলিজ হয়েছিল, কিন্তু এখন 2024-এ তার কোনো রিলিজ নেই। তার নেক্সট রিলিজ আবার 2025 কি 26 হয়ে যাবে। তো শাহরুখ খান অবধি টাইম নিচ্ছে, আর আমির খান তো বরাবরই টাইম নেয়। আজকাল সলমান খানও এখন একটু টাইম নিয়ে তার ছবি রিলিজ করার চেষ্টা করছেন, কিন্তু অক্ষয় কুমারকে কখনো আপনি টাইম নিতে দেখেছেন কোনো সিনেমার জন্য? হ্যাঁ, মানছি শুটিংয়ে হয়তো টোটাল 50-60 দিন অ্যালটেড থাকে, কিন্তু শুটিংয়ের আগে নিজেকে প্রিপারেশন করার জন্য তো টাইমটা লাগে। ভিকি কৌশলের যে এবার রিসেন্ট ছবিটা বেরোচ্ছে ছাওয়া, সেটার জন্য ভিকি কৌশল কি নিজেকে প্রিপেয়ার করছে না? ভিকি কৌশলের যে এখন যে অ্যাডসগুলো বেরোয়, ওই যে ভিসার যে অ্যাডটা ভিকি কৌশল করে, সেখানে ভিকি কৌশলের যে বড় দাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার ছাওয়ার লুক। সে ছাওয়ার জন্য নিজেকে বাল্ক আপ করছে, নিজের বডি বাড়াচ্ছে, মাসেল বাড়াচ্ছে। তো ভিকি কৌশল অব্দি টাইম নিচ্ছে। রণবীর কাপুর অ্যানিমালের জন্য কত টাইম নিয়েছিল? রণবীর কাপুরের অ্যানিমালের যে যা লুক ছিল, রণবীর কাপুরের আগের সিনেমাগুলো কি তাই লুক ছিল? ভিকি কৌশলের স্যাম মানেক সাথে যা লুক ছিল, ওই সেম লুক কি তার অন্য সিনেমাতে ছিল? তো অক্ষয় কুমারের তো লুকে কোনো চেঞ্জই আছে না। অক্ষয় কুমার খালি ওই নকল গোফ, নকল চুল পরে ওইভাবে অ্যাক্টিং করে দেয়। সে তো কোনো টাইমই নেয় না কোনো সিনেমার জন্য। আর সে কিন্তু একটাই জনরাতে সমানে কাজ করে যাচ্ছে। অ্যান্ড সম্রাট পৃথ্বীরাজে মানে অক্ষয় কুমার, হি ওয়াজ জাস্ট প্লেইং হিমসেলফ। তিনি খালি নিজেরই রোল প্লে করেছেন। তিনি মানে তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কোনো রাজা হয়েছে সেখানে। তো এইভাবে যদি সে চলতে থাকে তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা শেষ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো এই মুহূর্তে অক্ষয় কুমারের এখন উল্টো পাল্টা প্রশ্ন না ছুড়ে, উল্টো পাল্টা এসব কথাবার্তা বা একটা কম্প্যারিজন, যে টম ক্রুজের সাথে এইসব কম্প্যারিজনটা না টেনে ওনার উচিত এই মোমেন্টে একটু ভাবনা চিন্তা করা, একটু গ্যাপ নেওয়া, একটু ব্রেক নেওয়া। মানে একবার জাস্ট কেয়ারফুলি আর কি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করা, যে তার সিনেমাতে কি কি গলদ হচ্ছে, তার এখন কি ধরনের সিনেমা করা উচিত। আর তাছাড়া অক্ষয় কুমার আমি দেখেছি তার স্ক্রিপ্ট সেন্স কিন্তু খুব একটা ভালো না। তিনি যা খুশি সিনেমা সাইন করে গেছেন। বারে মিয়াঁ ছোটি মিয়াঁও তার একটা এক্সাম্পল। হ্যাঁ, বারে মিয়াঁ ছোটি মিয়াঁর জন্য অক্ষয় কুমার একটু বেশি সময় দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সিনেমাটা কীরকম স্ক্রিপ্ট বেরোলো, সে সিনেমা কি মানে দেখার মতন হয়েছে? হয়নি। আর তাছাড়া অক্ষয় কুমার এখনও কিন্তু নিজের ভুল থেকে কোনো শিক্ষাই নেয়নি, এখনও তার পর রিলিজ হচ্ছে। সারফিরা মানে সুরা রায় পোট্রু সবার দেখা, তার রিমেক করে গেল, সেটা চলবে? চললো না। এখন আবার পারফেক্ট স্ট্রেঞ্জার্স ইটালিয়ান ছবি, ওটার রিমেক করছে। খেল মে আর কি ট্রেলারটা ওই কালকে বেরিয়ে গেছে। মানে এই ছবিটাও চলে কিনা দেখুন। এই ছবিটাকে নিয়ে কিন্তু এখন খুব একটা হাইপ নেই। অগস্টের 15 তারিখে আর কি খেল মে রিলিজ হওয়ার কথা, কিন্তু তার সঙ্গে আরও দুটো হিন্দি ছবিও রয়েছে। একে তো খেল মে সিনেমাকে নিয়ে কোনো হাইপ নেই, তার উপরে জন অ্যাব্রামের ভেদা বা রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরের স্ত্রী পার্ট 2, এই দুটোও রিলিজ হচ্ছে।
মানে একটা কথা হলফ করে বলতে পারি যে স্ত্রী 2কে নিয়ে তবু কিছুটা হাইপ রয়েছে, বা জন আব্রাহাম শার্ভারি বাগের ভেদাকে নিয়েও হাইপ রয়েছে, কিন্তু অক্ষয় কুমারের খেল খেল মে সিনেমাকে নিয়ে কোনো হাইপই নেই। মানে অক্ষয় কুমারের ছবি এখন যেন কেউ দেখতে চাইছে না। মানে যদি এই একই ভুল উনি করে যান তাহলে আমার মনে হয় না যে ওনার কোনো কামব্যাক হবে এটা দিয়ে। তো এখন উল্টোপাল্টা প্রশ্ন বন্ধ করে একটু তার ব্রেক নেওয়া দরকার ওনার, কেন তার টাকা পয়সার তো কোনো কমতি নেই। তো উনি যদি 1-2 বছরের ব্রেক নিয়েও নেন তো কিছু যায় আসবে না। নাও হি শুড থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ব্রেক অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হিজ ফিল্মোগ্রাফি অ্যান্ড অল। তো এটা তার করা উচিত। তো আমার অ্যানালিসিস আমি এখানেই শেষ করলাম। তো আপনাদের এটা নিয়ে কি বক্তব্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।